এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে, হাই তাত উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী, সহদর রক্ষ শ্রেষ্ঠ, শুলিশম্ভু নিভ কম্ভুকর্ণ ভাতুষপুত্র বসব বিজয়ী। ৮-৬ যে পয়ার এবং অন্তানুপ্রাসকে প্রথম ৮-৬কে রেখেই তার অন্তানুপ্রাসকে বা মিলকে ভেঙে দিয়ে এই ৮-৬ দ্বারা একটি নতুন কবিতার সূচনা হলো। বিদ্যাসাগর এবং মাইকেল এমন একটি ভাষা গদ্য এবং পদ্যে তৈরি করলেন যার গতি এবং প্রবাহ আজ পর্যন্ত এটি প্রবাহমান আছে বলেই আমরা সেটি মনে করি এবং দাবিও করি বটে। যেটা অনেকভাবে হয়তো প্রশ্ন তোলে যে আপনার গদ্য ছন্দ কখন তৈরি হয়েছিল। অনেকেই বলতে চান যে গদ্য ছন্দ আসলে মানে গদ্য ছন্দে তেমন কবিতা রচিত হয়নি, কিংবা কম হয়েছে, কিংবা রবীন্দ্রনাথের শেষ সময়ে দেখা গেছে পত্রপুট, পুনশ্চ বা এ ধরনের কাব্যে যেমন এসেছে 30 পরবর্তীতে কিংবা 40-এ সমর সেন বা অন্যদের। বঙ্কিমেরও প্রথম কাব্যগ্রন্থ মূলত কবিতা, এবং সেখানে তিনি পরবর্তীকালে বলেছিলেন যে আসলে মূলত কবিতার একটি মুক্তি তৈরি হবে যখন এটি ভালো গদ্যেও কবিতা রচিত হওয়া সম্ভব, তখন কবিতার এই মানে যেটা মুক্তি আমরা বলি সেটি মধুসূদনের হাতে আমরা সেটি লক্ষ্য করলাম। মধুসূদনই হয়তো মানে প্রত্যাশিত বঙ্কিমের সেই কবি আমরা বলতে পারি। তার মৃত্যুর পরে তাকে কোথায় সমাধিস্থ করা হবে সেটা নিয়েও যথেষ্ট রকম বিশৃঙ্খলা দেখা দেয়, কেননা তিনি তো হিন্দু ধর্ম ত্যাগ করেছিলেন, আবার খ্রিস্টানরাও তাকে নিতে চেয়েছে কিনা সেই মর্যাদা নিয়ে। আজ 25শে জানুয়ারি মাইকেল মধুসূদন দত্তের 201তম জন্মদিন। মাইকেল মধুসূদন দত্ত এই 200 বছর যাবৎ, প্রায় 200 বছরই বলা চলে, বাংলা কবিতার একচ্ছত্র অধিপতি হিসাবে বাংলা সাহিত্যে সাম্রাজ্যে বিরাজমান। আজ তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই আয়োজন। আমি বিক্ষিপ্তভাবে মধুসূদনের সাহিত্য জীবন এবং ব্যক্তিগত অভিজ্ঞতা এসব নিয়ে কিছু কথাবার্তা বলবো। মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে মূলত ব্যক্তিগত পরিচয় আমাদের এক অর্থে শৈশবেই। আমরা যখন 7ম শ্রেণীতে পড়ি, 1977-78 সালের দিকে, তখন মেঘনাদ বধের একটি অংশ পাঠ্য হিসাবে ছিল 7ম শ্রেণীতে। নাম ছিল বিভীষণের প্রতি মেঘনাদ। তো তখন এটি আমাদের জন্য খুবই একটি আশ্চর্যজনক ভাষায় কিছু একটি বলতে চাওয়া, যার কোনো শাব্দিক গুরুগম্ভীর এবং তার সৌকর্য ছাড়া যার অর্থ খুব একটি আমাদের কাছে বোধগম্য ছিল না, কিন্তু পাঠে একটি আনন্দ ছিল। এবং আমার তো এখনো মনে আছে যে আমি সেই সময়ে এই বিভীষণের প্রতি মেঘনাদ এই অংশটি মুখস্থ করে ফেলেছিলাম। ঠিক অনেকটা এমন যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে, হাই তাত উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী। এই যে উচিত কি তব নিকষা সতী তোমার জননী, হাই তাত, এই যে নতুন শব্দ, নতুন অর্থ, নতুন একটি ড্রামা এবং একটি নাট্যিক একটি উপস্থাপনা, যে অংশটি আসলে আমি মনে করি আমার কবি জীবনের অনেকটা মোড় ঘুরিয়ে দিয়েছিল। আমি নিজে লেখালেখি শুরু করি খুবই শৈশবে,
যখন হয়তো দ্বিতীয় শ্রেণীতে পড়ি কিংবা তার আগে পরে কোনো না কোনোভাবে কবিতা লিখছি, পড়ছি, সব কবিতায় মুখস্থ করছি। বিশেষ করে শ্রেণীকক্ষে যেসব কবিতার সঙ্গে আমাদের যুক্ততা তৈরি হয়েছে। কিন্তু মধুসূদনের এই মেঘনাদ বধের যে অংশটি, বিভীষণের প্রতি মেঘনাদ, এটি আসলে একটি ভাষার প্রতি, তার ছন্দের প্রতি, তার প্রবাহমানতার প্রতি একটি আগ্রহ এবং অভ্যস্ততাও তৈরি হলো বলা চলে। কেন নয় যে তখন আমি ঠিক ব্যক্তিগতভাবে কবিতা ছন্দ জানি না, হয়তো ছন্দেতে লিখি, সেটির অধিকাংশই হয়তো স্বরবৃত্ত, কিছু ক্ষেত্রে হয়তো মাত্রাবৃত্ত, যে মিল আছে, সমিল কবিতা, অন্তানুপ্রাসযুক্ত কবিতা, এই হয়তো তখন আমাদের প্রধান আশ্রয় সপ্তম শ্রেণীর একজন কবি এবং ছাত্রের জন্য। কিন্তু এই প্রথম আমরা টের পেলাম যে না, কবিতা আর একটি পরিমাপ, মাত্রা এবং তার বন্ধনহীন যাত্রা, কিন্তু সর্বত্রই কোথায় যেন একটি ছেদ, শৃঙ্খল এবং একটি সুসামঞ্জস্য প্রতিষ্ঠা আছে, যে সেটি হলো পরবর্তীকালে আমাদের কবিতার পথকে, বিশেষ করে আধুনিক কবিতার পথকে প্রথম এগিয়ে দেয়া বা যাত্রা শুরু হওয়া। সুতরাং মধুসূদনের কাছে আমার এবং হয়তো সমগ্র বাংলা সাহিত্যের কৃতজ্ঞতা বা ঋণের কমতি নেই। আমরা যদি বলি যে ইংরেজ আসার পরে যে আধুনিকতা শুরু হয়েছিল এবং সেই আধুনিকতা এখনো বিদ্যমান, তার ফল্গুধারা বা অন্তর্নিহিত বা অন্তর্ধারা, অন্তঃসলিলে মধুসূদনই আসলে প্রধানত প্রবাহিত, প্রতিষ্ঠিত। এমনকি রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, তিরিশের কবিতা, সকল কিছু স্মরণ রেখেও বলা যায় মধুসূদনই আসলে মূলত সেই হৈম শৃঙ্গ বা সেই হিমালয়ের সেই এভারেস্ট শৃঙ্গের মতো সেই আসলে মানে সর্বোচ্চ চূড়ায় অধিষ্ঠিত আছে। এবং আমি ব্যক্তিগত দু একটি মানে মজাদার কথা বলা চলে। তার কারণ এই আমার সপ্তম শ্রেণীতে মধুসূদন পাঠ আমাকে অনেক ক্ষেত্রে বাঁচিয়েও দিয়েছিল। সেটি হলো, যখন এমএ শ্রেণীতে পড়তে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন আমার মনে আছে যে আমাদের যে মৌখিক পরীক্ষায় আমাকে প্রায় ঘণ্টাধিক সময় রাখা হয়েছিল। এমনকি যত ধরনের প্রশ্ন করা যায় সবই আমাকে করা হয়েছিল। তার হয়তো একটি কারণ ঘটবে, আমি শুরুতেই একটি মানে অসৌজন্যমূলক আচরণ করেছিলাম আমাদের সেই শিক্ষক মণ্ডলীর সামনে, বিশেষ করে যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসেছিলেন এক্সটার্নাল। আমি ঢুকেই বলেছিলাম যে স্যার, আমি প্রথম শ্রেণী পেতে চাই, সুতরাং আমাকে আমার ভাইভা যেন সেইভাবে নেওয়া হয়। তো আমাকে শেষ পর্যন্ত বললেন যে তুমি কি মেঘনাদ বধ থেকে কিছু মুখস্থ বলতে পারবা? তো আমি শুরু করলাম, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল, রক্ষপুরে হাই তাত উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী, সহদর রক্ষ শ্রেষ্ঠ, শুলিশম্ভ নিভ কম্ভকর্ণ ভাতুষপুত্র বসব বিজয়ী। যখন আমি এই মানে মুখস্থ বলছি, তখন এক্সটার্নাল বললেন যে তোমার কি পুরো মেঘনাদ বধ মুখস্থ? তো আমি বললাম সরি স্যার, কিছুটা। তো এটি আমার এই একটি ওই হুমায়ুন আহমেদের একটি নাটকের নাম মনে নেই, সম্ভবত আসাদুজ্জামান নূর অভিনয় ক্ষেত্রে চাকরি বা থাকার জায়গা খুঁজছে, তেমনি সম্ভবত মানে তাকে বলা হচ্ছে যে সে ইংরেজি বা সাহিত্য কেমন জানে। তো সে বলল যে হ্যাঁ, বিশেষ করে হ্যামলেট থেকে দু একটি চরণ বলতে শুরু করায়। তো তখন বললেন যে তোমার কি পুরো হ্যামলেট মুখস্থ? তো বলল যে হ্যাঁ।
কিন্তু পরে যখন তাকে জানতে চাওয়া হলো তো বলল না, মাত্র 4 লাইনে মুখস্থ। তার কারণ হলো যে কিছুটা বলার পরে কেউ আর পুরোটা শুনতে চায় না, এটাই বাঁচা। তো এখন যদি আমাকেও বলা হতো যে মেঘনাদ বধের 9ম স্বর্গ থেকে বা 1ম স্বর্গ থেকে বলতে, আমি হয়তো সেটা সমর্থ হতাম না। এবং এটি আসলে আমি বলছি যে দীর্ঘ সময় ধরে একজন কবি আমাদেরকে কিভাবে আকৃষ্ট করে রেখেছে। যেমন মেঘনাদ বধ কাব্যগ্রন্থ মূলত যদি আমরা বলি যে এটি একটি মহাকাব্য, নিশ্চয়ই এটি একটি মহাকাব্য, কারণ বাংলা সাহিত্যে কোনো মহাকাব্য ছিল না। এবং মাইকেল মধুসূদন দত্তের হাতে মহাকাব্য, যেটি আধুনিক মহাকাব্য গড়ে উঠেছিল, সেটি মহাকাব্যের যে ধারণ তা আমরা যদি সহজ করে বলি তাহলে বলাই যেতে পারে যে কোনো অনেক কাহিনী কাব্যকেও মহাকাব্য বলা যেতে পারে, যেটি আমাদের হয়তো কবিতার মধ্যযুগে ছিল, যেটি আমরা মঙ্গল কাব্য কিংবা রোমান্টিক প্রণয় উপাখ্যান, আর ভারতে তো ছিলই রামায়ণ মহাভারত সহ অনেক মহাকাব্য এ অঞ্চলে রচিত হয়েছে। এবং যেটি বলা চলে যে সাহিত্যের সংগঠনকালে বা মানব সভ্যতার সংগঠনকালে, এমনকি পরবর্তী আধুনিক কালেও কিন্তু মধুসূদনের সঙ্গে এই সাহিত্যের এই যুক্ততা তৈরি হয়েছিল আমরা সবাই জানি পশ্চিমা সাহিত্যের সংস্পর্শে আসার ফলে। কেননা তিনি মূলত পশ্চিমা সাহিত্যই ভালো করে পাঠ করেছিলেন। মহাকাব্য বা সেই সময়ে যেটি আমরা বলি যে মূলত রোমান্টিক ধারার যে কাব্য সূচনা হয়েছিল, সেই সব কবিতার সঙ্গে বিশেষ করে ইংরেজ কবিতা, ফরাসি কবিতা সঙ্গে মধুসূদনের যুক্ততা এমন পর্যায়ে ছিলেন যে আমরা জানি যে তিনি মূলত ইংরেজ কবি হতে চেষ্টা করেছিলেন। এবং তিনি জীবনের শুরুতেই লিখেছিলেন ক্যাপটিভ লেডি। এই ক্যাপটিভ লেডিই হলো, তিনি ভেবেছিলেন যে এই কবিতা হয়তো মিল্টন বা শেক্সপিয়ারের চেয়েও কম নয়, হয়তো কম নয়, কিন্তু একজন বিদেশিদের হাতে, বিশেষ করে যারা নেটিভ নন, তাদের হাতে কাব্য রচিত হওয়া সেটি খুব একটা স্বীকৃত নয়। কারণ কবিতা এবং সাহিত্য মূলত তখন পর্যন্ত বা এখনও কিছু কিছু ক্ষেত্রে একটা জাতীয়তাবাদী ভাষা এবং জাতীয়তাবাদী উপাদানও বটে। যদিও আজ পৃথিবী নানাভাবে তার যে আন্তর্জাতিকতাবাদের কারণে, তার যোগাযোগ বিপ্লবের কারণে, নানা মানুষের নানা প্রান্তে বসবাস করার কারণে সাহিত্যের যেটিকে বলে আপনার ডায়াসপোরা সাহিত্য কিংবা অন্য ভাষাভাষীর সাহিত্যও যে রচিত হচ্ছে, কিন্তু সেগুলো হয়তো আমরা কখনো কখনো বলি এশিয়ান আমেরিকান সাহিত্য, আফ্রিকান আমেরিকান সাহিত্য, কিংবা সেই সাহিত্যও যে মূলত মানে যে দেশের ভাষাভাষী দ্বারা রচিত তাদের মতো করে দেখা হয় না। এটিও একটি জনরা হিসাবে, এটিও একটি শ্রেণীকরণ হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। মধুসূদন কয়েকজন আসলে বলা চলে বাংলা সাহিত্য ইংরেজ আমলের যে বয়ান বা ইংরেজ আমলের যে বিশ্বাস এবং সংস্কৃতি এবং সাহিত্য পরবর্তীকালে প্রবাহিত করার জন্য সহায়ক ভূমিকা রেখেছিলেন। তার অন্যতম প্রধান ব্যক্তির নামই মধুসূদন দত্ত, যিনি আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্ত। অর্থাৎ তিনি নিজেকে তার স্বধর্ম পিতৃধর্ম ত্যাগ করে মূলত তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। সেটিও হয়তো সাহিত্যের আকাঙ্ক্ষা থেকে, এমনকি বৈবাহিক আকাঙ্ক্ষা থেকে, এমনকি শ্রেণী পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে। মধুসূদনের কাছে নিশ্চয়ই হলো বাঙালিত্ব এমনকি ভারতীয় বিষয়গুলি আসলে তরুণ মধুসূদনের কাছে তত গুরুত্বপূর্ণ ছিল না যত গুরুত্বপূর্ণ ছিল ইংরেজি কাব্য, ইংরেজ লেডি, ইংরেজ সভ্যতা, তাদের শাসন তন্ত্র মধুসূদনকে আকৃষ্ট করেছিলেন, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু একই সঙ্গে এই বিষয়টি আমাদের জানা যে মধুসূদনের সামান্যই আগেই বলা চলে, যেমন 1820 সালে জন্মগ্রহণ করেছিলেন
ঈশ্বরচন্দ্র শর্মা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলা গদ্য তার হাতেই বলা চলে যে একটি সুশৃঙ্খল এবং আধুনিক যে গদ্য সেটা সূত্রপাত হয়েছিল। যদিও আমরা রামমোহনকে স্মরণে রেখেও বলি যে রামমোহন পরবর্তীকালে এবং বিদ্যাসাগর এবং মাইকেল এমন একটি ভাষা গদ্য এবং পদ্যে তৈরি করলেন যার গতি এবং প্রবাহ আজ পর্যন্ত এটি প্রবাহমান আছে বলেই আমরা সেটি মনে করি এবং দাবিও করি বটে। এটির ফলাফল বাংলা সাহিত্যের উপরে কতটা ভালো বা মন্দ হয়েছে সেটি অন্য বিচার এবং বিবেচনা, সেটি আমরা করব। এবং আমি যে কথা বলছিলাম যে মধুসূদনের মূল যে কাঠামো এবং মূল যে বিশ্বাস, মূল যে সাহিত্যিক যে ডিকশন, সেটি আসলে পশ্চিম বাহিত। এমনকি তিনি যখন মেঘনাদ বধ লিখছেন তখন হয়তো তিনি বা হেক্টর বধ লিখছেন, এবং হেক্টর তার প্রিয় নায়ক। আমরা জানি যে ইলিয়াড, ওডিসি বা হোমারের কাব্যের সেই বিশেষ করে অ্যাকিলিসের সঙ্গে যুদ্ধে হেক্টরের যে করুণ পরিণতি, একটি হলো হেক্টর হলো মানুষ এবং অ্যাকিলিস হলো দেবতা পুত্র, এবং হেক্টর হলো তার স্বভূমি রক্ষার জন্য তিনি লড়ছেন, আর অ্যাকিলিস এসেছেন মূলত আক্রমণকারীদের পক্ষে বলা চলে। যার এই কাহিনী আমরা দেখেছি রাম রাবণের যে যুদ্ধ, সেই রাম রাবণের যুদ্ধে রাম যেহেতু লঙ্কাভূমিতে আক্রমণ করেছেন, এবং যদিও একইভাবে কাহিনীর যদি আমরা সূত্র দেখি যে সীতাকে রাবণ যে লঙ্কায় নিয়ে এসেছে, এবং তেমনি আমরা ইলিয়াডেও দেখি যে হেলেনকে প্যারিস এর মূলত হেক্টরের ভাই, যিনি আগামেমননের ভাই মেলানাউসের স্ত্রী বা বাগদত্তা, তাকে নিয়ে এসেছেন নিজের মানে ট্রয় নগরীতে। তখন অ্যাকিলিস এবং মেলানাউস এবং আগামেমনন মূলত হেলেনকে উদ্ধারের জন্য তারা এই ট্রয় আক্রমণের জন্য এসেছেন। তেমনি রামের ভাই লক্ষ্মণ, যিনি রাবণের বোন শূর্পণখার প্রেম প্রত্যাখ্যান করে তার নাক কেটে দিয়েছিল, সেই প্রতিশোধেই মূলত রাবণ সীতাকে অপহরণ করেছিল, এবং অপহরণ করে যখন লঙ্কাতে নিয়ে গেলেন তখন রাম এবং রাম বাহিনী এবং লক্ষ্মণ সহ লঙ্কাতে যে আক্রমণ করলেন, তার সঙ্গে কাহিনীরও একটি চরম যেমন মিল আছে, তেমনি যে ঘটনাটি ঘটল সেটি হলো হেক্টরের জায়গাটা আসলে অনেকটা মেঘনাদ নিলেন, যিনি রাবণের পুত্র, এবং তার যে করুণ হত্যাকাণ্ড এবং তার হত্যা ক্ষেত্রে সমস্ত বিধি, সমস্ত নিয়ম নীতি, যুদ্ধ কৌশল সব কিছুই তার বিরুদ্ধে, এমনকি অনেক প্রতারণার মাধ্যমে এরকম একজন অজেয় বীরকে হত্যা করা হলো। তো এই কাব্যের মূল অনেকগুলি বিষয় আমাদের খুবই অভিভূত করে। একটি হলো যে প্রথমত কবিতার যে শৈলীর ক্ষেত্রে আমরা বলেছি যে শৈলীর ক্ষেত্রে বাংলা কবিতার নতুন শৈলী আসলো, যেটি পয়ারকে তিনি একটি প্রবাহমানতায় রূপ দিলেন। আমরা জানি যে খুব সহজ উদাহরণ হিসাবে সবসময় বলা হয় মহাভারতের কথা, অমৃত সমান কাশিরাম দাস ভনে শোনে পুণ্যবান। তো এই যে আপনার ৮-৬ যে পয়ার এবং অন্তানুপ্রাসকে প্রথম ৮-৬কে রেখেই তার অন্তানুপ্রাসকে বা মিলকে ভেঙে দিয়ে এই ৮-৬ দ্বারা একটি নতুন কবিতার সূচনা হলো। যদিও এই কাজটি মধুসূদনের হাতে আগেই সূচনা হয়েছিল, কিন্তু এটি যেহেতু বহুল পঠিত, বহুল একটি সফল একটি কাব্যগ্রন্থ,
তো সেক্ষেত্রে বাংলা কবিতার যেটি ছন্দের ক্ষেত্রে যেটা অনেকেই অনেকভাবে হয়তো প্রশ্ন তোলে যে আপনার গদ্য ছন্দ কখন তৈরি হয়েছিল। অনেকেই বলতে চান যে গদ্য ছন্দ আসলে মানে গদ্য ছন্দে তেমন কবিতা রচিত হয়নি, কিংবা কম হয়েছে, কিংবা রবীন্দ্রনাথের শেষ সময়ে দেখা গেছে পত্রপুট, পুনশ্চ বা এ ধরনের কাব্যে যেমন এসেছে 30 পরবর্তীতে কিংবা 40-এ সমর সেন বা অন্যদের। কিন্তু না, আমি বলতে চাই যে আসলে মূলত গদ্যর যে প্রধান জায়গা তার একটি হলো তার মিলের কবিতা থেকে, তার পুরনো কবিতা থেকে তার মিলের যে অন্তমিলের যে বাইরে, সেটি মধুসূদনই নিয়ে এসেছিলেন। এবং সেটির আপনার সময়কাল প্রায় 200 বছর না হলেও 1860 সাল থেকেই আসলে এই ধারাটি অব্যাহত আছে, এবং সেটি পরিমার্জিত পরিবর্ধিত হয়েছে। সেটি ছন্দ রাখার জন্য রেখেছে, কারণ গদ্যের নিজেরও একটি অন্বয় আছে, একটি সুশৃঙ্খল আছে, একটি পর্ব আছে। একটি আমরা যখনই গদ্য পাঠ করি তখন যদি সেখানে ভাষার যে সাধারণ যে ছন্দবোধের যে জায়গা, সেটি না থাকলে আসলে গদ্যটিও পাঠ করা যায় না। এবং এই বিষয়টি স্বয়ং বঙ্কিমও আসলে উল্লেখ করতে চেয়েছিলেন সেই যখন তিনি প্রথম কাব্যগ্রন্থ রচনা করেন, সম্ভবত এটি 1838 সালের দিকে। ললিতা ও কি মানুষ কি, আমি জাস্ট এই মুহূর্তে কথার প্রসঙ্গে আসলো, বঙ্কিমেরও প্রথম কাব্যগ্রন্থ মূলত কবিতা, এবং সেখানে তিনি পরবর্তীকালে বলেছিলেন যে আসলে মূলত কবিতার একটি মুক্তি তৈরি হবে যখন এটি ভালো গদ্যেও কবিতা রচিত হওয়া সম্ভব। তখন কবিতার এই মানে যেটা মুক্তি আমরা বলি, সেটি মধুসূদনের হাতে আমরা সেটি লক্ষ্য করলাম। মধুসূদনই হয়তো মানে প্রত্যাশিত বঙ্কিমের সেই কবি আমরা বলতে পারি। এবং বিষয়ের দিক থেকে আমরা তো আগেই বললাম যে বিষয়ের দিক থেকে তৎকালে যে আমাদের যে ঐতিহ্য, বিশ্বাস এবং সেই জায়গাকে তিনি অনেকটাই ভেঙে দিলেন বা নতুন করে তৈরি করলেন। যে রাম, যে ভগবান রাম এবং দেবতা রাম, এবং যিনি কালে কালে পূজিত হয়ে এসেছেন, সেই জায়গাটাকে তিনি প্রথম কবি হিসাবে আঘাত করলেন। এবং যে অসুর এবং অপদেবতা বা রাক্ষস রাবণ, তাকে তিনি নায়কের আসনে বরিত করলেন। তিনি রাবণকে বানালেন ভূমিপুত্র, রামকে বানালেন যেটাকে আমরা বলি যে সাম্রাজ্যবাদী এবং আক্রমণকারী, লুণ্ঠন, পরদেশ লুণ্ঠনকারী। যদিও এখানে একটি বিষয় হয়তো অনেকেই ভাবতে পারেন বা ভাবেন যে এটি স্বাভাবিক, বা তখনকার যদি আমরা কবিতার একটি বহুস্বরের বিষয়গুলিকে ব্যাখ্যার মাধ্যমে নিয়ে আসি, তাহলে হতে পারে যে এটি ইংরেজ একটি যে সমুদ্র পাড়ি দিয়ে এসেছে, 7 সমুদ্র, সেই এসে এই দেশ দখল করেছে। তাহলে যে মূলত রামের জায়গায় আমরা ইংরেজকে দেখতে পারি, এবং আমরা যারা এখানে ভূমিপুত্র তাদের জায়গাটিকে দেখতে পারি, রাবণের জায়গাটি। যদিও আমি জানি না যে আসলে মধুসূদন এটিই তার প্রধান বিষয় ছিল কিনা, কেননা তখনও ইংরেজ যে বিরোধী বা একটি ভারতীয় জাতীয়তাবাদী চেতনা তখন পর্যন্ত খুব একটা ভারতে বা কলকাতায়, বাংলা অঞ্চলে তেমন সূচিত হয়নি। তার কারণ হলো 1857 সালে যখন মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হচ্ছে, তখনও বিশেষ করে মধুসূদন যে শ্রেণীকে প্রতিনিধিত্ব করেন, সেই শ্রেণীর আসলে খুব একটা কেউ এই মহা বিদ্রোহে অংশ নেননি বা পক্ষ অবলম্বন করেননি, বা কোনো ক্ষেত্রে সেগুলিকে মানে ইংরেজেরই পক্ষ অবলম্বন করেছে। আমরা ঠিক সেই সময় বা একটু আগে আমরা যদি ঈশ্বরগুপ্তের কথা বলি, তাহলে সে সহ অনেককেই, এমনকি মধুসূদন যে শ্রেণী থেকে এসেছেন, সেই শ্রেণী মূলত ইংরেজের যে মানে চিরস্থায়ী বন্দোবস্ত নীতিরই আসলে ফলাফল, যেটা 1793 সালে কর্নওয়ালিস যে চিরস্থায়ী বন্দোবস্ত করে মূলত পুরনো জমিদারদের এক অর্থে উচ্ছেদই বলা চলে করে একটা নতুন জমিদারি চিরদিনের জন্য সেই জমিদার প্রথাকে
তিনি প্রবর্তিত করলেন। মধুসূদন আসলে সেই শ্রেণীরও অংশ। তার কারণ হলো, আমরা জানি যে মধুসূদনের বাবা মূলত মুন্সি রাজনারায়ণ দত্ত। মুন্সি উপাধিটি আসা হলো, মুন্সি বা মুন্সেফ বা মুন্সি হলো তিনি ভালো ফার্সি জানতেন, তিনি ফার্সি পণ্ডিত ছিলেন। এমনকি মধুসূদনের যে এই ফার্সি পাণ্ডিত্যের ফলেই তার বাবা কোর্টের মুন্সেফ হিসাবে, কোর্টের উকিল হিসাবে, অ্যাডভোকেট হিসাবে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন, এবং সেই অর্থ দিয়েই তারা সাগরদারি বা যশোর বা এইসব অঞ্চলে আশেপাশে জমিদারি ক্রয় করতে পেরেছিলেন। এবং এটি হলো মধুসূদনের বাবা রাজনারায়ণ দত্ত বা তার যে চাচাদের বা কাকাদের বা তাতদের পিতৃব্যদের সময়ের ঘটনা। তার কারণ আমরা জানি মধুসূদনের পিতামহ বা তার আগের এই একটি ব্যাপকভাবে যেটা দুঃখ, দারিদ্র এবং অর্থহীনতা বিষয়ের মধ্যে দিয়েই কিন্তু তাদের অতীত ছিল। এবং এটি হয়তো আমরা জানি যে ইংরেজ আসার পরে যে পুরনো যে অভিজাত শ্রেণী, এমনকি জমিদার শ্রেণী, তারা ক্রমে ক্রমে ক্ষয়িষ্ণু এবং একটি চরম বিপর্যয়ের মধ্যে পড়লেন। এবং পরবর্তীকালে ইংরেজ আসার পরে নতুন যে শ্রেণীর উদ্ভব হলো, এমনকি রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তাই, যে আমরা শুধু রবীন্দ্রনাথের আগে দ্বারকানাথ ঠাকুর বা তার আগে যে পঞ্চানন ঠাকুর, এবং যাদেরকে বলা হয় মূলত পতিত ব্রাহ্মণ বা পিরালি ব্রাহ্মণ, যারা মুসলিম জমিদার বা শাসকের চাকরি করাতে বা অন্ন গ্রহণ করাতে তারা নিজের স্বধর্ম থেকে আসলে বিচ্যুত হয়েছিলেন। এই বিচ্যুত হওয়ার নতুন যে এই নতুন শ্রেণীকরণের যে জায়গাটা তৈরি হলো, আমরা জানি বাংলা সাহিত্যে যদি আমরা প্রধান 4 কবির কথা বলি, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশ, তাহলে দেখব যে প্রায় কোনো কবি মূলত তার স্বধর্মের প্রতি খুব একটি দৃঢ়ভাবে ছিলেন না। এমনকি তারা প্রকৃতপক্ষে কেউই মূলত যেটি আমরা মানে ট্রেডিশনাল বা সনাতন হিন্দু ধর্ম বলি, তার সঙ্গে তাদের কোনো যুক্ততা ছিল না। আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্ত নিজের নাম শ্রী থেকে মাইকেলে রূপান্তর করলেন, অর্থাৎ তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। এমনকি তার সকল বিবাহ, এমনকি তার সকল ছেলে মেয়ে, এমনকি তার পরবর্তী প্রজন্মের কেউই হলো বাঙালি, বাংলার সঙ্গে বা হিন্দু আনির সঙ্গে সম্পর্কিত নন, এবং তারা প্রত্যেকেই আসলে মূলত ইংরেজি, ফরাসি এমনকি খ্রিস্টান ধর্মেই আসলে তাদের নিজেদেরকে পরিণত করেছিলেন। মাইকেল তাহলে ভারতীয় যে আমরা যে সনাতন হিন্দু ধর্ম বলি বা এমনকি বাঙালি বলি, তার পরবর্তী কোনো প্রজন্মেই বাঙালিত্বের সঙ্গে যুক্ত ছিলেন না। আমরা রবীন্দ্রনাথের কথা জানি যে রবীন্দ্রনাথ নিজে সনাতন হিন্দু ধর্মের অনুসারী ছিলেন না। তার বাবাও ছিলেন মূলত ব্রহ্ম ধর্মের, রামমোহন প্রবর্তিত ব্রহ্ম ধর্মের প্রধান প্রবক্তা এবং অন্যতম প্রধান প্রবক্তা। এমনকি তার পরিবারের মধ্যেও এই যে পূজা অর্চনা বা বিগ্রহ, এগুলির আসলে তেমন চর্চা ছিল না। এবং রবীন্দ্রনাথ নিজেই বলেছেন তিনি তার নিজ মানে জাতি বা মানে ধর্মের মধ্যেও তারা একটি যেটাকে বলে যে সংখ্যালঘু হিসাবে প্রান্তেই ছিলেন। তো সেদিক থেকে আমরা দেখি যে তিনি তারও যে ধর্মচর্চা বিষয়গুলি এবং ধর্মের অনুশাসন নিজের মধ্যে তৈরি হওয়ার ক্ষেত্রে যেটা ট্রেডিশনাল ধর্মের প্রতি আস্থা ছিল না। এমনকি আমরা জানি যে জীবনানন্দ দাসও তিনি এবং তার পিতা ছিলেন রবীন্দ্রনাথের মতো ব্রহ্ম ধর্মের, এবং তার পিতা শুদ্ধানন্দ দাস, জীবনানন্দ দাসের, তিনিও ব্রহ্ম ধর্মের অনুসারী ছিলেন। বাকি থাকলো কাজী নজরুল ইসলাম। কারণ কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে আমরা জানি তিনি একটি খুব একটি মুসলিম ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও, একটি ক্ষয়িষ্ণু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও তার যে জীবনযাপন, তার চলন, তার বিয়ে, প্রেম, পরিণতি, সন্তানদের নাম এবং পরবর্তীকালে তার সন্তানদের নিজের ধর্মের প্রসঙ্গে নিজের লেখালেখি, সেগুলিকে কোনো ধর্মবিশ্বাসের সঙ্গে আসলে তিনি যুক্ত ছিলেন না। তাহলে আমরা 4 প্রধান কবির ক্ষেত্রে একটি বিষয় দেখলাম যে তারা একটি মানে যেটি ঐতিহ্যের সঙ্গে যুক্ত থাকলেও কোনো একটি একক বিশ্বাস বলয়ের সঙ্গে
এককভাবে যুক্ত নয়, মধুসূদনই সেটার আসলে সূচনা করেছিলেন। তাহলে সেদিক থেকেও আমরা বলতে পারি যে মধুসূদন এক্ষেত্রেও একটি ধারা নির্মাণ করেছিলেন, যে মধুসূদনকেই আসলে তাহলে কি অনুসরণ করলেন কিনা এই প্রধান কবিগণ, মানে বিয়ের ক্ষেত্রে অথবা ধর্মের ক্ষেত্রে, এমনকি লেখার ক্ষেত্রে। যেমন মধুসূদনেরও মূলত ধর্মের যে বলয়ের বাইরে তিনি তার একটা উদার একটা মানে মনোভঙ্গি ছিল। যেমন মধুসূদন মেঘনাদ বধ যে মহাকাব্য রচনা করেছেন, সেটি তো একটি ধারা তৈরি করেছেন। মধুসূদন চাইতেন যে তিনি একটি সুলতানা রাজিয়াকে নিয়ে একটি মহাকাব্য রচনা করবেন, কারণ যে তার কাছে মনে হয়েছিল যে ভারতীয় কোনো চরিত্র ততটা মহাকাব্যিক নয়, যা বা হিস্ট্রিক্যালি সেটি মানে প্রমাণযোগ্যও নন। তো ইতিহাস এবং চরিত্রের মাহাত্ম্যে সুলতানা রাজিয়াকে নিয়ে একটি মহাকাব্য রচনা করা যায়, এবং তিনি এটা শুরুও করেছিলেন, এবং তিনি সেটি অনেকটা লিখেছিলেনও, এবং সেটি একটি অসম্পূর্ণ কাব্য হিসাবে পাওয়া যায়, কিন্তু সেটা তিনি শেষ করতে পারেননি। তিনি, আমরা জানি যে তার জীবন খুব বেশি দীর্ঘ ছিল না, নানা রকম জটিল সংকটের মধ্যেও তিনি পড়েছেন সবসময়। তো সুলতানা রাজিয়া নিশ্চয়ই একটি সারা ভারতের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য একটি মানে উদাহরণযোগ্য চরিত্র। তার কারণ সেই আজ থেকে প্রায় 800 বছর আগে, তারও আগে, যিনি প্রায় প্রথম দিকের আপনার মামলুক শাসনের, তার্কিশ শাসনের শুরুতে ইলতুৎমিশের কন্যা, তিনি তার পিতা মনে করছেন যে মূলত তার পুত্রদের চেয়ে কন্যাই যোগ্যতর, এবং তিনি ভারত শাসনের জন্য যথেষ্ট রকম যোগ্য। এমনকি তিনি যখন যুদ্ধে যেতেন তখন অনেক সময় সুলতানা রাজিয়াকেই তিনি মূলত ক্ষমতাসীন করে বাইরে যেতেন, এবং সুলতানা রাজিয়া তার অল্প দিনের সামান্য শাসনে সেটা প্রমাণও করেছিলেন। কিন্তু সে তখনও ভারতে বা বিশ্বে কোথাও এ ধরনের উদাহরণ হয়তো তেমন তৈরি হয়নি, এবং পরবর্তীকালেও সেটি আসলে সম্ভব হয়নি। তো সুতরাং সুলতানা রাজিয়া নিশ্চয়ই একটি চরিত্র, সেটি তিনি অবলম্বন করতে চেয়েছেন। অনেক বিষয় নিয়ে কবিতা লিখেছেন। যেমন আমি বলি যে মধুসূদনের মূলত এক অর্থে গুরু, ও তার নাম লুইস ভিভিয়ান ডিরেজিও, যদিও তিনি তাকে হয়তো দেখেন নাই, তার কারণ ডিরেজিও মারা যাচ্ছেন 1831 সালে, মাত্র 22 বছরেরও কম বয়সে, 21 বছর 8 মাস বয়সে যখন ডিরেজিও মারা যাচ্ছেন, তখন তিনি যখন হিন্দু কলেজ থেকে চাকরিচ্যুত হলেন, এবং মধুসূদন হিন্দু কলেজে ভর্তি হলেন 1837 সালে। তার মানে যে মধুসূদন আসার প্রায় 6-7 বছর আগে তিনি মারাই গিয়েছেন। এমনকি মধুসূদন ডিরেজিও জন্মগ্রহণ করছেন 1809 সালে, আর মধুসূদন জন্মগ্রহণ করছেন 1824 সালে। সুতরাং তারা দেখেননি বটে, কিন্তু ডিরেজিও যে কলকাতাতে নতুন একটি মানে ইয়াং বেঙ্গল তৈরি করেছিলেন, এবং সেই ইয়াং বেঙ্গলের যে মানে যে স্রোত এবং ধারা তৈরি হয়েছিল, এবং সেটি হিন্দু কলেজ সহ যে নতুন শ্রেণীকরণের জায়গা তৈরি হয়েছিল, সেখানে এসে যুক্ত হলেন খুবই অল্প দিনের মধ্যে মাইকেল মধুসূদন দত্ত এবং ডিরেজিও। একই সঙ্গে ফিরিঙ্গি, এবং তিনি ইংরেজ, পুরোপুরি ইংরেজ নয়, একটু কিছুটা প্রান্তিকও বলা চলে, কিন্তু তিনি তার শিক্ষার যে উদারতা এবং তার তরুণ ছাত্রদের যে আকৃষ্ট করবার ক্ষমতা, এবং নানা রকম বন্ধনহীন যে শিক্ষা এবং যুক্তি, তর্ক, দর্শন, আধুনিক সাহিত্য, সকল কিছুকে যুক্ত করার যে প্রবণতা এবং মুক্ত মনের অধিকারী করে তৈরি করা, সেটি ডিরেজিও শুরু করেছিলেন। এমনকি ডিরেজিও, আমি যে কথা বলার জন্য এই কথাটি বললাম, যেমন ডিরেজিওর একটা বিখ্যাত কবিতার নাম ফকির অফ জিঙ্গিরা। তো ফকির অফ জিঙ্গিরা একটা মানে মূলত এক মুসলিম ফকিরকে নিয়ে লেখা। সেখানে একজন হিন্দু বিধবা, যিনি মূলত, সেখানেও কিন্তু এই মানে মূলত একজন বিধবা তরুণী হিন্দু বিধবা, যে সংকটগুলি, সহমরণের যে সংকট, সেগুলি নিয়েই আসলে এই কাব্য। এমনকি তার মাই ওন ল্যান্ড বা এই টাইপের কবিতা, যেগুলি মাইকেলকে আসলে আকৃষ্ট করেছিল, এবং মাইকেলের এই জীবনযাপন এবং উদারতা, শিক্ষা
ডিরেজিওর একটি ভূমিকা ছিল। তো আমি মূলত বলছিলাম যে এই মাইকেলের যে মহাকাব্যের যে প্রধানতম কর্ম বা কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড তো একটি, এবং আমরা এখানে এসেই অনেকেই ভাবি যে মধুসূদনের জগৎ আসলে সেখানেই প্রায় থেমে গিয়েছিল বা থেমে আছে। যেমন হয়তো তাকে নবীনচন্দ্র কিংবা হেমচন্দ্র বা তারা কেউ হয়তো পরবর্তীকালে বা কায়কোবাদ যারা মহাকাব্য রচনা করেছিলেন তারা মনে হয় সরাসরি তাকে অনুসরণ করেছেন, কিংবা যারা ছনেট বা চতুর্দশপদী কাব্য রচনা করেছেন তারা মনে হয় সরাসরি অনুসরণ করেছেন। মাইকেলের যুগ মনে হয় শেষ হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আমার কাছে সেটি মনে হয় না। আমার মনে হয় যে রবীন্দ্রনাথ যে মহাকাব্য লিখলেন না, বা তরুণ বয়সে মাইকেল সম্বন্ধেও রবীন্দ্রনাথের আগ্রহ বা এক ধরনের নিস্পৃহতা এবং এক ধরনের এড়িয়ে চলা বা রবীন্দ্রনাথকে নিয়ে তেমন কিছু বলতে না চাওয়া, সবটাই আসলে মূলত মাইকেলের একটি ব্যাপকতাকেই আসলে প্রকাশ করে। এবং আমি মনে করি যে রবীন্দ্রনাথ যে ধারার কবিতা রচনা করলেন, সেই গীতি কবিতা বা লিরিক বা খণ্ড কবিতার যে যুগ তৈরি হলো, সেটাও কিন্তু মাইকেলের হাতে সম্পন্ন হয়েছিল। যদি আমরা বলি যে সেটা গীতি কবিতা বলি, ব্রজঙ্গনা কাব্য, বিশেষ করে ব্রজঙ্গনা কাব্য, যেটি রবীন্দ্র কাব্যের মধ্যে আমরা বঙ্গভূমি বা ব্রজঙ্গনা, বংশীধ্বনি, যমুনা তটে, পৃথিবী, গোবর্ধনগিরি, কৃষ্ণচূড়া, যেটা ব্রজঙ্গনা কাব্যের মধ্যে, এমনকি আমরা বীরঙ্গনা কাব্যের যে ধরনের ছন্দ এবং বিষয় বর্ণনা দেখি, সেটি আমরা রবীন্দ্র কাব্যেও আমরা সেটিকে লক্ষ্য করি। সুতরাং আমরা যদি বলি যে এমনকি পুরুরবার প্রতি উর্বশী বা দুষ্মন্তের প্রতি শকুন্তলা, এ ধরনের কবিতা আসলে রবীন্দ্রনাথকে আকৃষ্ট করেছিলেন, কিংবা রবীন্দ্রনাথ এই ধারার মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ এবং প্রলম্বিত করেছিলেন বা বিস্তৃত হয়েছিলেন। নিশ্চয়ই রবীন্দ্রনাথের জগৎ অনেক অনেক বড় বা বিশাল, কিন্তু সেই বিশালতা মাইকেলকে বাইরে রেখে নয় বা মাইকেলকে অস্বীকার করে নয়। এমনকি পরবর্তীকালের কবিতা যারা রচনা করেছেন তাদের মধ্যেও মাইকেল এখন পর্যন্ত তার উপস্থিতি বিরাজমান আছে এবং থাকবে বলেই আমি মনে করি। এখন আমি যে প্রসঙ্গগুলি বলতে চাচ্ছিলাম তার একটি হলো যে আমরা এটি অবশ্যই এই আলোচনা করা ততটা প্রজ্ঞজনিত নয় যে মাইকেল যদি এই কবিতা না রচনা করতেন তাহলে সেটি ভালো হতো বা মন্দ হতো। আমার মনে হয় যে মাইকেল যদি বাংলা কবিতায় ইংরেজ আসার পরে যে নতুন ধারা এবং ডিকশন, বিষয় এবং চেতনায় তৈরি হয়েছিল, তা যদি না হতো তাহলে বাংলা কবিতায় ততটা ক্ষতি কিংবা লাভ আলাদাভাবে হতো না। অর্থাৎ মাইকেল একজন বড় মাপের কবি বটে, তিনি কবিতা রচনা করলেন, কিন্তু ইংরেজ আসেনি। তাহলে আমি মনে করি যে তাহলে তিনি অনুসরণ বা ধারাবাহিকতা হয়তো ভারতচন্দ্র রায়গুণাকারের অন্নদামঙ্গল হয়ে এগোতেন। অর্থাৎ আমাদের কবিতার যে নিজস্ব একটি ধারা নির্মিত হয়েছিল মধ্যযুগ থেকে বা চর্যার কাল থেকে, বা শ্রীকৃষ্ণ কীর্তন, ইউসুফ জুলেখা বা পদ্মাবতী বা অন্নদামঙ্গল, এই ধারার যে কাব্য রচিত হয়েছিল, সেই ধারার কাব্য মূলত আমাদের নিজস্ব কাব্যধারা, তার বিষয়ে, তার আঙ্গিকে, তার ভাষায় যে জনগণের সঙ্গে যে সম্পর্ক তৈরি করেছিল, সেই সম্পর্কের মধ্যে দিয়ে পুরো বাংলা সমাজ এবং সাহিত্য অঙ্গনই আসলে আন্দোলিত হয়ে উঠেছিল। কিন্তু যেহেতু একটি শাসনতন্ত্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন সাধিত হয়, সেটিও আমরাও হয়তো কখনো কখনো বলি যে মধ্যযুগের সূচনা হয়েছে। সেটি হতে পারে যে আমরা স্বাধীন সুলতানি আমলে যেটা দেখেছি সেটাকে আমরা একটি নতুন ধারা দেখলাম। মাইকেলের ক্ষেত্রেও সেই ধারাটি তৈরি হয়েছে, কিন্তু সেই ধারাটি যদি মাইকেল না আসতেন তাহলেও হয়তো নতুন যে ধারা তৈরি হতো সেটা হয়তো প্রাচীন যে জায়গাগুলিকে, যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পরে 19 শতকের শুরুতে 1800 সালে বা 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজের পরে যে সিভিলিয়ানদের বাংলা পড়ানো, বা না উইলিয়াম কেরি, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, তারা যেভাবে বাংলা গদ্যের দিকে বা নতুন যে ভার্নাকুলার সোসাইটি কিংবা শিক্ষা বোর্ডের যে নতুন যে বই পুস্তকের মাধ্যমে, বিদ্যাসাগরের মাধ্যমে যে ধারার সূচনা আসলে বা রামমোহনের মাধ্যমে হয়েছিল, সেই ধারাতেই মাইকেল
তার উৎকর্ষ তিনি দেখিয়েছেন। সুতরাং এখানে ভালো হওয়া মন্দ হওয়ার এই আচরণটি আমরা হয়তো করব না বা করার দরকার বাংলা সাহিত্যের জন্য আছে বলে মনে হয় না। তো সুতরাং এখন বাংলা সাহিত্যের কোনো আসন নির্ধারণ করার কোনো প্রয়োজনীয়তা নাই, কিন্তু আমার এখানে একটি আলোচনা থাকে যে আমরা কি তাহলে বাংলা সাহিত্যকে 19 শতকের শুরু থেকে এই পর্যন্ত দেখব কিনা, যে মাইকেল, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ বা পরবর্তীকালে। আমার মনে হয় যে না, এটি আসলে বাংলা সাহিত্যকে দেখার একমাত্র দৃষ্টিভঙ্গি হওয়ার কথা নয়। কেননা যে বাংলা সাহিত্য তো হাজার বছর ধরেই তার একটি উপস্থিতি আছে, এবং যাদের ভাষা নির্মাণ, যাদের কাহিনী নির্মাণ, যাদের উদারতা, অসাম্প্রদায়িকতা, সেই সব বিষয়গুলি তো আমরা মধুসূদন বা রবীন্দ্রনাথ তাদের আগেও দেখেছি। আমরা যদি বলি যে আমরা মধ্যযুগে যখন ইউসুফ জুলেখা কাব্য শাহ মোহাম্মদ সগীর রচনা করছে, তখন তিনি একটি অসাম্প্রদায়িক চেতনার কথাই তিনি বলছেন যে ইয়াকুব নবী কেঁদে কেঁদে তার পুত্র হারিয়ে গেছে, ইউসুফ নবী তার চোখ অন্ধ হয়ে গিয়েছে, তিনি বলছেন আমি জনে জনে যাব, পুত্র ভিক্ষা মাগব, যে ধর্ম পুত্র ভিক্ষা দেবে আমি সেই ধর্ম গ্রহণ করব। আবার আমরা দেখি মধ্যযুগে কবি কেতকাদাস ক্ষেমানন্দ যখন মনসার ভাষণ লিখছেন, তখনও তিনি দেখা যাচ্ছে যে বেহুলার বাসর ঘরে, নিশ্ছিদ্র বাসর ঘরে একটা কোরআন শরীফ রাখছেন। এই যে লোকজীবনের মধ্যে যে ধারাটি তৈরি হয়েছিল তার ভাষা, বা পদ্মাবতীর যে ভাষা নির্মাণ, সেটি কোনোভাবেই আমরা মাইকেল মধুসূদন দত্তের এই যে ভাষার সঙ্গে খুব একটা পিছিয়ে রাখতে পারি না, বা সেই ধারার মধ্যে দিয়ে, বা অন্নদামঙ্গলের কবির বিশেষ করে ভারতচন্দ্র রায়গুণাকারের সেই সাহিত্য রচনার ক্ষেত্রে তার যে একটি মানে আরবি ফার্সি শব্দ ব্যবহার বা বিষয় নির্মাণের যে জায়গাগুলি তিনি আনছেন, তো সেই বিষয়টাই তো আসলে মূল জায়গাটি তৈরি হয়েছিল। সেখানে একটি কাটআপ হয়েছিল কিনা আধুনিকতার নামে, সেই সব প্রশ্নগুলি থাকে। কিন্তু সেই জন্য আমি বলতে চাই যে একটি বিষয় হলো যে আমরা সর্বদাই যদি উল্লেখ্য হয় যে মাইকেল থেকে যদি শুরু হয়, তাহলে আমরা সামগ্রিক বাংলা কবিতার প্রতি একটি অবিচার করি। এটি হলো মাইকেল নিয়ে তার কবিতা সাহিত্যের প্রসঙ্গে আমার একটি আলোচনা বা সমালোচনা, কিংবা আবার দুই একটি ক্ষেত্রে যেমন বলা চলে যে মাইকেলের যে উদার মানসিকতার মধ্যে অনেক ব্যাপার, যে হয়তো নারী মুক্তির ক্ষেত্রে অনেকে মনে করেন যে মেঘনাদ বধে প্রমীলা চরিত্র একটি নারী মুক্তির প্রথম একটি বড় একটি চরিত্র হিসাবে গুরুত্ব আনছেন। অনেকেই বলেন যে তিনি যেমন বলছেন যে রাবণ শ্বশুর মম মেঘনাদ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। এগুলি অত্যন্ত কবিতা হিসাবে খুবই গুরুত্বপূর্ণ বাণীও বটে। কিন্তু যখন আমরা তার নিজের জীবনের দিকে তাকাই, তখন দেখি যে এই জীবনটি আসলে খুব প্রচণ্ড রকম অস্থির, বিশৃঙ্খল, হতাশা, অমিতব্যয়িতা, এবং তার নিজের লোকদের প্রতি অবজ্ঞা, এবং তাদের কষ্ট দেয়া, নিজেকে কষ্ট দেয়া, ব্যাপকভাবে আমরা মাইকেল জীবনীতে দেখেছি। আমরা শুরুতেই দেখেছি যে তিনি যখন মূলত তার খ্রিস্টান ধর্ম গ্রহণ করার ফলে তার পিতা তাকে ত্যায্যপুত্র করেছেন। তো পিতা যখন তাকে ত্যায্যপুত্র করলেন, তো তখন এটি তার পিতা মাতার জন্য যেমন কষ্টকর, তার নিজের জন্য কষ্টকর, তার পৈতৃক সম্পত্তি পাওয়ার জন্য যে কষ্টকর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটিও আসলে মানে এটি আসলে কম যন্ত্রণার পিতামাতা এবং তার নিজের জন্য হয়নি। তিনি যখন প্রথম বিয়ে করলেন মাদ্রাজে, তিনি এক নীলকর সাহেবের মেয়ে রেবেকা টমসন ম্যাকটাভিসকে যখন বিয়ে করলেন, তখন আমরা দেখলাম যে খুব অল্প দিনের মধ্যে, মাত্র 51 সাল থেকে 55 সালের মধ্যে তিনি প্রায় 4 থেকে 5টি বাচ্চার জন্ম দিয়েছেন। এবং এই 5টি বাচ্চার জন্ম দেওয়ার পরে 1855 সালে তিনি তাদেরকে একদম রেখে বা বিচ্ছেদ করে তিনি চলে গেলেন, এবং আর কখনোই তিনি এই পুত্র কন্যা এবং এই স্ত্রীর কোনো খোঁজ নেননি। এবং এই রেবেকা ছিলেন প্রচণ্ড আত্মমর্যাদা সম্পন্ন একজন নারী, এবং তিনিও কখনো তার স্বামীর দাবি কিংবা সন্তানদের দাবি নিয়ে মধুসূদনের কাছে হাজির হননি। এবং সেই সন্তানদের কেউ কেউ হয়তো অকালেই মারা যান, আর কেউ কেউ দেখা যায় যে ওই মায়ের নামে, মানে রেবেকা টমসন
ম্যাকটাভিসের নামেই আসলে বেড়ে ওঠে। হয়তো তার মা এই মানে মধুসূদনের কথা তাদের বলতেও হয়তো আগ্রহী ছিলেন না। তারপর আমরা দেখলাম যে তিনি পরবর্তীকালে আবারও এক ফরাসি লেডিকে বিয়ে করলেন 1858 সালে। তার নাম এমিলিয়া হেরিয়েটা সোফিয়া হোয়াইট। তো এই সোফিয়া সারা জীবন হয়তো মধুসূদনের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং এখানেও তার বেশ সন্তানাদি জন্মগ্রহণ করে এবং তিনি তার শিক্ষার জন্য, চাকরির জন্য তিনি যখন মাদ্রাজ ছেড়ে তিনি যখন ফ্রান্সে যাচ্ছেন বা ইংল্যান্ডে যে তিনি নানা রকম অসুবিধা এমনকি বর্ণবাদিতারও শিকার হয়েছেন। পরবর্তীকালে তিনি ফ্রান্সে গিয়েছেন, সেখানে হয়তো সোফিয়া তার সন্তানদের নিয়ে গিয়েছে। সেখানে একটি প্রচণ্ড রকম আসলে একটি কষ্টকর জীবন দেখা গিয়েছে যে কোনো সন্তান অর্থের অভাবে পড়াশোনা করতে পারছেন না, কোনো সন্তান এমনকি তার সন্তানেরা খুব অল্প বয়সেই অধিকাংশ মারা যাচ্ছেন। তো এটি এমনকি তিনি একজন জমিদার পুত্র, প্রচুর অর্থ নিজে পিতৃ সম্পদ থেকে পেয়েছেন, এমনকি নিজেও তিনি উপার্জন করেছেন কোর্ট থেকে, নানা কর্ম অনুবাদ থেকে, কিন্তু তিনি ব্যয়ের ব্যাপারে প্রচণ্ডভাবে অমিতব্যয়ী এবং তিনি প্রচুর ঋণ করেছেন। আমরা এইসব ক্ষেত্রে বিদ্যাসাগরের কথা জানি, যিনি তাকে উদ্ধার করতে এসেছিলেন বা উদ্ধার করেছিলেন। অর্থাৎ মাত্র 49 বছর বয়সে এই মহান কবি মানে গলগ্র হয়ে পরের বাড়িতে বা বাগান বাড়িতে আশ্রয় নিয়ে মানে একটি অসহায়ভাবে মৃত্যুবরণ করেন বলা চলে। অনেকটা নামগোত্রহীনভাবে নিজের স্ত্রী এবং তার মৃত্যু মাত্র কয়েকদিনের ব্যবধানে দুইজনের মৃত্যু হয়। এমনকি তার মৃত্যুর পরে তাকে কোথায় সমাধিস্থ করা হবে সেটা নিয়েও যথেষ্ট রকম বিশৃঙ্খলা দেখা দেয়। কেননা তিনি তো খ্রিস্ট ধর্ম ত্যাগ, তিনি তো হিন্দু ধর্ম ত্যাগ করেছিলেন, আবার খ্রিস্টানরাও তাকে নিতে চেয়েছে কিনা সেই মর্যাদা নিয়ে। তো তখন যদিও খ্রিস্ট নিয়মেই তাকে পরবর্তীকালে মর্যাদার সঙ্গে 1-2 দিন পরে তাকে সমাধিস্থ করা হয়, তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। দাঁড়াও পথিক বর বঙ্গ যদি দাও বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল, এই যে তার যে এপিটাফ, কবরের এপিটাফ, বাঙালির জন্য তার একটি আকাঙ্ক্ষা, বাংলার জন্য তার এক আকাঙ্ক্ষা, বঙ্গভাষার জন্য আকাঙ্ক্ষা, এমনকি ঢাকাবাসী তাকে মানে সম্বর্ধনা দিয়েছে সেটা নিয়েও তিনি কবিতা লিখেছেন। বাঙালির নানা ঐতিহ্য, বটবৃক্ষ, বিভিন্ন অর্চনা, বিভিন্ন বিষয় নিয়ে তিনি কাব্য করেছেন। কিন্তু তার নিজের জীবনের যে এই আকাঙ্ক্ষা এবং বাস্তবতার সঙ্গে আসলে অনেক একটা ব্যবধান ছিল এবং এই দুই ব্যবধানকে মেলানোর জন্য মধুসূদনের যে জীবনের হাহাকার, এবং তিনি নিজেই ছিলেন আসলে মূলত মহাকাব্যের নায়ক, তিনি নিজেই ছিলেন আসলে মূলত একজন ওডিসিউস, একজন হেক্টর, এবং তিনি তার পুত্রদের মতোও ছিলেন অসহায়, তিনি তার পিতার মতোও ছিলেন পিতার কাছেও তিনি ছিলেন অবাধ্য, তিনি তার স্ত্রীর কাছেও তত নির্ভরযোগ্য স্বামী নন। কিন্তু তিনি এক মহা প্রতিভা নিয়ে সাহিত্যে এসেছিলেন এবং সেই সাহিত্যের এই যে আন্দোলন যে তিনি সূচনা করেছিলেন আজ থেকে প্রায় 200 বছর আগে, এবং এই 200 বছর পর্যন্ত তিনি বাংলা সাহিত্যে উজ্জ্বল প্রজ্জ্বল হয়ে আছেন। আমরা হয়তো যুগে যুগে আরও অনেক দিন ধরে এই মহান কবিকে আমরা শ্রদ্ধা জানিয়ে যাব। তার নানা সংকীর্ণতা, নানা সীমাবদ্ধতা সহ তার মহান কর্মের প্রতি বাংলা সাহিত্যে শ্রদ্ধা নিবেদন করেই চলবে।